দেখছি বা যখনই দেখবেন আমি বললাম গল্পটা ডিফারেন্ট এবং আপনার অবশ্যই গল্পটা ডিফারেন্ট পাবেন, এটা আপনারা মিলিয়ে নেবেন। আর সাকিবের যে গেট আপ সেট আপ এবং সাকিবের যে প্রিপারেশন লং টাইম ধরে আমরাও চেষ্টা করেছি আমাদেরটা যতটুকুনি যেই ক্যারেক্টারের যাতে সঠিকভাবে তুলে ধরতে পারি এর জন্য আমাদের একটা প্রস্তুতি ছিল। তো সব মিলিয়ে এবং বরবাদ যেহেতু বিদেশের প্রথিত যশস্বী শিল্পীরা করতেছেন এবং টেকনিশিয়ানসগুলো খুব ভালো, আর এটা ভালো ভালো জায়গা বেস্ট পারফেক্ট যেখানে যাই লোকেশন সেটা ডিমান্ড করতে সেখানে শুটিং হচ্ছে। ড্রেস আপ সেট আপ লোকেশন প্ল্যানিং সব মিলে একটা আমি বলবো যে এ পর্যন্ত আমার করা সবচেয়ে ব্যয়বহুল ছবি হচ্ছে, এটাই মনে হয় সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের একটা মেকিংয়ের দিক থেকে মনে হয় সব মেকিংয়ের দিক থেকে মনে হয় যে ক্যামেরা তারপরে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয়েছে এর আগে হয়নি, এটা আমি করি মানে এবং আমি যেহেতু আমি কমার্শিয়াল ছবি করি, কমার্শিয়াল ছবির বাজেটই সবচেয়ে হাইস্ট হয়, এই ছবি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং সব টেকনিক্যালি সবচেয়ে রিচ একটা ছবি হচ্ছে। বাজেটের ধারণা দিতেন যদি ব্যয়বহুল বলতে চান? এটা বলতে পারবো না, আমি এটুকু বলতে পারবো এটা সঠিক প্রডিউসার বলতে পারবে, বাট আমি এটা কনফার্ম ওভার কনফার্ম যে বাংলাদেশের যে কোনো ছবি চাইতে সবচেয়ে ব্যয়বহুল ছবি এটা। ভাইয়া আমরা তো শিল্পী, আমরা তো চাইবো বেস্ট জায়গায় শুটিং হোক, বেস্ট লোকেশনে শুটিং হোক, বেস্ট আর্টিস্টের সাথে শুটিং হোক, বেস্ট টেকনিশিয়ানদের সাথে শুটিং হোক, বেস্ট জায়গাগুলোতে শুটিং হোক, বেস্ট স্ক্রিপ্টে শুটিং হোক। আসলে এটা প্রডিউসার যিনি নিয়েছেন, যিনি এটা আমরা তো একটা ধরে এই বাসাটা একটা বাসা বানাবে, তো এই বাসাটা যার মালিক যিনি উনি কেন এই বাসাটা এইভাবে বানাবেন, আমরা ছোট একটা ভেন্টিলেশন বা গেট হচ্ছে নায়ক, জানালা হচ্ছে নায়িকা, আমরা ছোট একটা ভেন্টিলেশন বা আমরা ছোট একটা আসবাবপত্র একটা পত্র, বাট এই টোটাল আর্কিটেকচারটা পুরো এই বাজেটটা কি হবে এই যিনি প্রডিউসার যিনি বানিয়েছেন আর্কিটেকচার ডিরেক্টর উনি তার প্রডিউসার নিশ্চয়ই এটা করতে রাজি হয়েছেন। তো প্রডিউসার এটা কেন করছেন সেটা প্রডিউসার বলতে পারবেন, বাট এটা হয়তো প্রডিউসার রুচিবোধের ব্যাপার, তার হয়তো বা ভালো লাগছে গল্পটা এভাবে করবে এভাবে নেবে। আর যেহেতু অসম্ভব সুন্দর একটা জিনিস হচ্ছে, তো আমি মনে করি নিশ্চয়ই প্রডিউসার যথেষ্ট একজন বিচক্ষণ লোক, হাইলি এডুকেটেড শাহরিন আপু, উনি আমি মনে করি যে উনি সবকিছু বুঝিয়ে নিয়ে এরকম একটা ইন্টারন্যাশনাল মানে মেকিংয়ের দিক থেকে বলবো সব মিলিয়ে বলবো যে এটা একটা মাঝারি ধরনের একটা ইন্টারন্যাশনাল ছবি পর্যায়ে ছবিটা পড়ে। তাকে বললাম সাকিবের লুকটা একদম ডিফারেন্ট হবে, মানে সাকিবের লুকটা অবশ্যই ডিফারেন্ট, 100% ডিফারেন্ট। আমার লুকটা একটু ডিফারেন্ট আশা করবে এবং ক্যারেক্টারটাও সাকিবের আমরা দুজনে ডিফারেন্ট, এইটুকু বলতে পারি। লুকটা অবশ্যই সাকিবের লুকটা একেবারে ডিফারেন্ট না বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাকিব এরকম লোকে কেউ দেখি না, একেবারে ক্যারেক্টারের সাথে যেটা চাইবে অনেক আগে সেট করা, অনেক আগে প্ল্যানিং করা, ক্যারেক্টার প্রোফাইল তৈরি করে সব কিছু দেখিয়ে তারপর এটা করা হচ্ছে। আমাদের লুকটা একটু চেঞ্জ, তো আশা করি যে ওই যে মেহেদি হাসান হৃদয় ছবি যিনি ডাইরেক্টর, ওনার দুটো কাজ করেছিলাম, একটা ওটিটি একটা সিঙ্গল একটা আর টিভিতে একটা করেছিলাম জেনারেল আলমগীরের প্রোডাকশনে, অসম্ভব ভালো কাজ। তখনই আমার মনে হয়েছে অনেক ভালো কাজ করেছে। তো ও এবার ছবি বানাচ্ছে, তো ওর মন প্রাণ দিয়ে বানাচ্ছে, আমি আশা করি একটা ভালো অনেক দিনের সাকিবের জীবনের প্রথমের আগে থেকে বলি, ফার্স্ট যেদিন ও শুটিংয়ে করে সেটা সোনারন সোহানের ডিরেক্টর, আমি শ্রদ্ধেয় প্রয়াত কিংবদন্তি আজকে যার মানে যার মিলাদ মাহফিল আমাদের শিল্পী সঙ্গীত হচ্ছে রাজীব ভাই, তো উনি ছিলেন। তো প্রথম একটা বিরাট শট এবং সোহানুর রহমান সোহান ভাই ডিরেকশনে অনেক বড় ড্রামা একটা শট এক টেকে যখন ওকে করলো, তখন আমার অজান্তেই নতুন একটা ছেলে এত বড় শট, এত এক্সপ্রেশনস প্রপার এক্সপ্রেশনস এবং সোহান ভাই এক টেকে ওকে রাখলো। তো আমি আমার অজান্তে আমি রাজীব ভাইয়ের দিকে তাকালাম, রাজীব ভাই অজান্তে প্যান্ট বলি আমরা ঘুরে আমার দিকে, মানে লুক বিনিময় হলো যে না, যে আজকে যে সৈনিকটা আসছে এ অনেক দূর যাবে, মানে এই মানে সোলজার অনেক দূর যাবে, জেনারেল হওয়ার ক্ষমতা রাখে বা মানে অনেক দূর যাবে আর কি। তো তখন আমরা বুঝলাম, তারপর থেকেই ওর আগে থেকে সাকিবের সাথে আমার পরিচয় ছিল বিভিন্ন সেটে, আমি উজান ভাটিতে আমরা আউটডোরে গেছিলাম, দেখেছি ওর মধ্যে ও মানে মানে অপেক্ষায় ছিল যে কখন একটা ভালো সুযোগ পাবো, তারপর সুযোগ পেয়েছে, কাজে লাগিয়েছে। তো ওই আমি আরও থাকি, ও বড় ভাই রাখে আমি ওকে এমনি আমি ছোটদেরকে বাবু বলি, বাবু বলে আমি ছোটদের আদর করি। তো ও আমাকে বড় বলে, তো এই জায়গায় একটা
আর আমরা শুধু যেহেতু এটাকে মানে প্রথম থেকে ওর সাথে আমি একসাথে আছি, তারপরে সমিতিতে একসাথে ছিলাম, সমিতিতে দুবারের প্রেসিডেন্ট ছিল, আমি ছিলাম সেক্রেটারি একসাথে তো একবার। তো সব মিলিয়ে পরিবার বলি, ভবিষ্যৎ পরিকল্পনা বলি, তারপর তো পেশাগত যেহেতু একেবারে একসাথে, এবং আমি যদি সাকিবের যদি 100% ছবির মধ্যে আমি আশা করি আমি বলি 70-75% আমি তো একটা আলটিমেটলি একটা মানুষের 2 যুগ ধরে থাকলে একটা সাধারণ সম্পর্ক থেকে একটা অনেক গভীরতায় পরিপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায়, যে সম্পর্ক মৃত্যু অবধি রাখা যায় যদি কোনো ভুল বুঝাবুঝি না হয়। তো ওর সাথে আমার এমন একটা সম্পর্ক যেটা আশা করি যে মানে টেল ডেট এটা রানিং থাকবে। এবং যেহেতু ছোট ভাই এবং অনেক পরিশ্রমী ছোট ভাই, অনেক পরিশ্রমী, সে নিজেকে পরিশ্রম করে আজকে এই জায়গায় এসছে। তো আর যে পরিশ্রমী তার সাথে আমি আছি, আমি তাকে আদর করি, সম্মান করি, একাধারে ছোট হইলেও শ্রদ্ধা করি যে পরিশ্রম করে নিজের কাজটাকে। তো সেই জায়গায় আমাদের সম্পর্কটা আলহামদুলিল্লাহ বেশ ভালো। এবং আমরা যখন একসাথে থাকি তখন শখ থেকে আরম্ভ করে ভবিষ্যৎ, বর্তমান, পরবর্তীতে কী কাজ করবে এগুলো সব আলোচনা। এখন কাজ হচ্ছে হলে গিয়া বদিউল আলম খোকনের আগুন ছবির একটা গান বাকি আছে, ওটা ওই কাজটা করব। আর রাকিবের ডাবিং বাকি আছে। আর ঈদের আগে বকরিদের যে ছবিটা হবে সেটার কাজ বাকি আছে। ওইটা যেহেতু বলা একেবারেই বারণ, তো ওইটা আর কিছু না বলি। মানে ঈদ বা বকরিদের মনে করি ঈদের রোজার ঈদের ছবি কোনটা আসবে আপনি অনুমান করে নেন, বকরিদেও কোন ছবি আসবে ওই 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 কাজটা করব। একটু আমাকে আবার আমি লাস্ট 4 মাস আমাকে ট্রিটমেন্টে আমি রেখেছিলাম, আবার আমাকে সেটা আমার আবার মানে জানুয়ারিতে যাব, এবং ফেব্রুয়ারিতে আমার বিরাট একটা মানে লিগামেন্ট অপারেশন আছে। তো সেই জায়গা থেকে আর কি আমি ওই যে বললাম না যে জাস্ট নেক্সট ঈদের কাজ করে তারপর আমাকে আমেরিকা থাকতে হবে আবার 2-3 মাস। যে আমি আর কোনো কাজ এর মধ্যে কোনো ফিল্মের কাজও হলেও মানে আমি এর মধ্যে আর করতে পারবো, যেহেতু আমার ট্রিটমেন্টের স্কেজুয়াল করা আছে। তো ওই জায়গায় ঈদের ছবিগুলো 2 ঈদের ছবি রিলিজ হোক, দেখি, তারপর ইনশাল্লাহ। আর এখন কাজে এমনিতে বয়স, কোয়ালিটি, কাজ কমে গেছে, কাজই কমে গেছে মূলত। তো সব মিলিয়ে আমাদেরও বয়স বেড়েছে, আমাদেরকে একটু মনে করেন যে নিজের পরিবার, তারপর হচ্ছে নিজের মতো করে মানে চলতে হয়, এই জন্য কাজের পরিমাণটা একটু কম। আচ্ছা, কাজের প্রতি আসলে আমাদের পরামর্শ কিছু যায় আসে না, আমরা সাধারণ একটা শিল্পী, আমরা তো একই মানে আমরা তো চাই প্রচুর পরিমাণে কাজ হোক, আমাদের ফ্লোরে কাজ হোক, আমাদের সেটা ওটিটি হোক বা সেটা ছোট ধরনের ছবি, মাঝারি বা বড় ছবি হোক। মানে যে হলগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে বা হল মালিকদের যে দুঃখ কষ্ট, তারা নিজেদের এত দিনের একটা ব্যবসাকে বন্ধ করেন, তাদের মনে কি কষ্ট, আমাদের মনে কষ্ট। তো আসলে এইভাবে মানে কি বলবো, আসলে মানে কাজ প্রচুর পরিমাণে হবে, এর জন্য অনেক অনেক গভীর প্ল্যান লাগবে। এটা সবার সমান নয়, সরকারিভাবে, বেসরকারিভাবে, তারপরে আমাদের টিভি মিডিয়া বলি, আমাদের ফিল্ম মিডিয়া বলি, ছোট পর্দা, বড় পর্দা বলি, সবাইকে মিলে বসতে হবে, ট্যালেন্ট হান্ট করতে হবে এবং নতুন করে আরম্ভ করতে হবে। এখন মানে একেবারে নতুন করে আরম্ভ করে যদি কোনো কিছু আশা করা যায়, না হলে আর এর থেকে পরিত্রাণ পাওয়া আসলেই কঠিন। নতুন প্ল্যানিংয়ের দরকার, গবেষণা লাগবে, ভালো স্ক্রিপ্ট লাগবে, নতুন ছেলেদের ব্রেক দিতে হবে যারা ভালো ডায়ালগ লিখতেছে, বা যারা সিনিয়র আছেন তাদেরকে, তরুণদেরকে দিয়ে অ্যাকোমোডেট করে তাদের একটা প্রোডাকশন করা। এবং কমার্শিয়াল মিনিমাম একটা দেশে কমার্শিয়াল ছবি বাঁচাতে হলে মিনিমাম 20টা প্রোডাকশন হাউস লাগে। আমরা যখন কাজ করতে এসেছি তখন 1200 হল ছিল, আর প্রোডাকশন হাউস ছিল শাবানাপুর ছিল, রাজ্জাক সাহেবের ছিলেন, রাজলক্ষ্মী, আলমগীর সাহেবের ছিলেন, তারপরে আমাদের মৌসুমী প্রোডাকশন আলাদা, তারপরে সানির প্রোডাকশন আলাদা, আমি প্রোডাকশন হাউস করেছিলাম, অমিত হাসান প্রোডাকশন হাউস করেছি, আলেকজান্ডার করেছিলেন, সোহেলানা ভাইয়ের আলাদা ছিল, জেমসের আলাদা ছিল, আমাদের সুচন্দ্রাপুর আলাদা ছিল, ববিতাপুর আলাদা ছিল। আমি অন্যদের কথা বললাম না, বুলবুল আহমেদের আলাদা ছিল, আমি অন্যদের কথা বললাম, আমি শুধু আমাদের শিল্পীদের এত প্রোডাকশন হাউস ছিল। তো কাঞ্চন ভাইয়ের ছিল নাম করা প্রোডাকশন হাউস। তো দেখেন, আমি শুধু শিল্পীদের কথা বললাম, আমাদের অনেক প্রডিউসার, ডিরেক্টর ছিলেন, তাদের প্রোডাকশন হাউস ছিল। প্রডিউসারদের কথা এখানে ভুল বলছি আমি, পরে আসি, প্রডিউসারও ছবি বানাবেন, অনেক ডিরেক্টরদের প্রোডাকশন হাউস ছিল।
তো এখন তো তারপরে এ তো ছিল মানে জাহাঙ্গীর ছিল, জাহাঙ্গীরের কথাচিত্র ছিল, তারপরে চলে গিয়ে মোগল সাহেব ছিলেন, উনি মোগল ওনাকে বলা হতো, তারপরে শফি বিক্রমপুরী সাহেব ছিলেন, আদ্রিতা ছিলেন, তারপরে মানে হাসান ভাই ছিলেন আমাদের প্রডিউসার। তো অনেক প্রোডাকশন হাউস ছিল। এখন তো একটিও প্রোডাকশন হাউস, কমার্শিয়ালি একটিও প্রোডাকশন হাউস নেই যার মূল পেশা হচ্ছে ছবি বানানো, একটিও নেই। জাজ ছিল, জাজকেও এখন আর মনে করেন যে যেহেতু তারা রেগুলার প্রোডাকশন, কমার্শিয়াল প্রোডাকশন কম হয়, সেহেতু আমি আমার দৃষ্টিতে আর কি যে 100% এখন একটিও হাউস নেই যে হাউসটা, হ্যাঁ ইনি কমার্শিয়াল ছবি বানান। তো যে দেশে একটিও প্রোডাকশন কমার্শিয়াল হাউস নেই, সে দেশে ইন্ডাস্ট্রি নিয়ে কি ভাবা উচিত, কি করা উচিত, এটা মানে আমার থেকে আপনারা যারা লেখেন, যারা এই ব্যাপারে যারা চর্চা করেন, তারা ভালো বলতে পারবেন। বাট আমরা তো কাজে লোক, আমাদেরকে কাজ দিবেন, আমরা কাজ করবো। আমি এটুকু বুঝে শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে কয়টা হল এখন আছে আর যে কয়টা সিনেপ্লেক্স আছে, এই দিয়ে আর যে ইন্ডাস্ট্রি আপনি ইন্ডাস্ট্রি বলতে পারেন, বিক্ষিপ্তভাবে 2-4টা ছবি হবে, 2-4টা বড় ছবি হবে, বা ফেস্টিভ্যালের ছবি হবে। আপনাকে ইন্ডাস্ট্রি রান করতে হলে মিনিমাম 12 মাসে 1 বছর, এর মধ্যে 24টা ছবি অন্তত রিলিজ দিতে হবে, যা 20টা কমার্শিয়াল ছবি লাগবে এবং কমার্শিয়াল এলিমেন্টস লাগবে। এটা তো 20টা তো দুটো কমার্শিয়াল ছবি বছর হচ্ছে কিনা আমার সন্দেহ। শাবানাজি কখনোই ফিল্ম নিয়ে কথা বলেন না, আমাকে খালি বলে, আমাকে উনি যে অ্যাডভাইস দেওয়া দেন, ওনার সাথে আমার কিছু মনে করবেন না, এটা বলা উচিত কিনা জানি না। সারাক্ষণ উনি আমাকে এই যেমন আমি এটা ওনার কথা মনে হয় যে আমি কালকে উনি বলেছেন বৃহস্পতিবার দিন নখ কাটবি মিশা, বৃহস্পতিবার দিন আর সোমবার দিন কাটবি, বড় লোক হবি। তো উনি এটা সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত, আমি এটা মনে রাখি। শাবানাজি কথা বললেন, উনি আমাকে, আমি প্লেনে ভয় পাই কারণ আমার ক্লাস্ট্রোফোবিয়া আছে, তো প্লেনে আমাকে বলেন যে তোর সারাক্ষণ তুই দরুদ শরীফ পড়বি। তারপর উনি বলছেন তোর রিজিকে বরকত, মানে আমি যে পেশা এটা বরকত দেবে, ওই আমল দেন উনি। তারপরে নফল ইবাদত করলে কোন সময় করলে, বা এটা খুব বেশি, এই দোয়াটা পড়লে অনেক বেশিই পাবি, আয়াতুল কুরসির যে ফজিলত, উনি এগুলো আমাকে, ওনার সাথে আমার ম্যাক্সিমাম কথাই না আর কথা হয়। আর খাওয়া দাওয়া, আর যেহেতু দুলাভাই একেবারে মানে মানে ব্লাড রিলেশন নাই, কিন্তু আপন দুলাভাইয়ের চাইতেও কাছে, তো এমন একটা এই সম্পর্ক। ওনার সাথে শাবানাজি কখনোই ফিল্মে আমাকে, আমার দেখেন ইউটিউবে বা এমনি কিছু দেখেন, উনি এই নিয়ে আমাকে বলে কাজ করে যা, যতদিন সুস্থ আছিস ভালোভাবে আর ভালো থাকবি, অবশ্যই তুই কাজ মানে কর্মের সাথে ধর্মটাকে কখনো মিস করবি না। আমি কখনো মিস করি না, আমি সবসময় ফজর নামাজ পড়ে বাসা থেকে এফডিসি রওনা দিতাম। ফজর নামাজ পড়ে উনি রাত্রে 2 শিফট কাজ করার পর, উনি ওভারনাইট করার পর উনি ফজর নামাজ পড়ে উনি আসতেন, এমন একটা ভদ্র মহিলা উনি। এটা বোঝা যায় ওনার বিষয়ে একটা অদম্য একটা ক্ষমতা, স্পিরিচুয়ালিটি কাহাকে বলে, ওনাকে দেখলেই মনে হয় যে ওনার ভিতরে একটা মানে স্পিরিচুয়ালিটি ওনার ছিল, বিধায় উনি এখানে টপ 1 ছিলেন, এবং টপ 1 থেকে উনি এটাকে স্যাক্রিফাইস করতে হবে। ওনার ভিতর কি পরিমাণে আমলে উনি টুইটুম্বুর, যে যিনি ওই সময় কোন সালমান শাহ সুপারস্টার, কিন্তু ওনার পেমেন্ট সালমান শাহ থেকে বেশি ছিল। আর গল্প, উনি যে ছবিতে ছিলেন, সালমান শাহ যে ছবিতে ছিল স্নেহ বা বড় বড় সন্ধি, বড় বড় চুরির দিকে, উনি মেইন ক্যারেক্টার, শাবানাজি ছিলেন মেইন ক্যারেক্টার। তো শাবানাজি ওই সময় মানে ওয়ান ওমেন ইন্ডাস্ট্রি ছিলেন, তখন উনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার পরও সম্ভবত উনি হজ করার পর উনি হয়তো মানে হয়তোবা নিজের সাথে নিজে কমিটমেন্ট করলেন যে আমি আর কাজ করবো না। ওই দিন পর থেকে উনি কাজও করেন না, সাধারণত উনি কারোর সামনেও আসেন না। বাট দুলাভাইয়ের ইচ্ছা, দুলাভাইয়ের তো অনেক বড় প্রোডাকশন হচ্ছিল, দুলাভাই মনে মিশারে ছবি করতে চায়, তো ও দুলাভাইয়ের মাঝে মাঝে ছবি নিয়ে বলেন, কিন্তু আপা কোনো দিনই প্রোডাকশন নিয়ে আমাকে কোনোদিন কিছু বলেনি। আমি আশা করি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি।